আসসালামু আলাইকুম। ও দীপক, হ্যাঁ, ওই যে মোবাইল তো এখনো ঠিক হয় নাই। আজকে জানা যাবে, হয় ডেড হয়ে গেছে মোবাইল হয়তো বা। পরে একটা ছোট সেট নিয়েছি ওই জন্য কথা বলার জন্য, জাস্ট সেটের পরে সিম তুলে আরেকটা সেট নষ্ট হয়ে গেছে মনে হয় কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না তাহলে মুভ করার দরকার নাই তো, তুমি শুধু নিবিনকে একটা ফোন দিবা। আমি তো 11টার দিকে সাবমিট করবো। ওই 11টার। হ্যাঁ, 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 তুমি ইয়াতে ওয়েবসাইটে দেখো, ডিপার্টমেন্টের হেড লেখা আছে। আর নিবিনের নাম্বারও আমার সেট থেকে চলে, আমার তো সেট কারো নাম্বার নাই এখন। তুমি যে ইয়ে করছো, কল আসে নাই নাম্বার। আচ্ছা, অফিসে গিয়ে আমি ওটাই ম্যানেজ করতে পারবো। আর তুমি ওয়েবসাইটে দেখো, দেখো। হ্যাঁ, 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 ওয়েবসাইট থেকে দেখো। হুম, হুম, হুম। ভালোভাবে বলবা যে আমি তো ওখানে স্টুডেন্ট ছিলাম, আমি দীর্ঘদিন যাবত ইয়া করতেছিলাম। এখন আমি এদেশে শুরু থেকেই করবো, অন্যান্য স্যারদের সাথে পরামর্শ হয়েছে, জাকির স্যারদের সাথে বলবা, পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড দিবা, বুঝছো না? তারপরে তুমি বিআরসিতে আছো, এখানে তার হাজবেন্ড কিন্তু ইয়ার অ্যানাটমি টিচার রফিক ভাই, বলবো যে আমি বিআরসিতে আমরা প্রজেক্ট দিই। এগুলো দিলে মানে এগুলো একটু টুক ফলাইলে দেখবা যে গেট গেট করে তাড়াতাড়ি করে ইটা নিয়ে নিবে আর কি। হ্যাঁ, এখানে তো সব স্যাররা প্রজেক্ট সাবমিট করে, বিআরসিতে আছে আমি, এরকম ইন্ট্রোডিউস দিয়ে, বুঝছো? মোটিভেশনটা এভাবে দিবা। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, আসে আমার স্টুডেন্ট, আমি ক্লাস নিয়েছি তাকে, বুঝছো? কিন্তু এখন তো ডিপার্টমেন্টের হেড বুঝি, তারপরে বাপ হচ্ছে জামাতের, সে করে বিএনপি, হাজবেন্ড যদিও আওয়ামী লীগ করে, বুঝছো না? ওই পলিটিক্যাল ব্যাপারগুলো আর কি বেশি ইয়ে করে, এই জন্য ওই যেটা রফিক, অ্যানাটমি রফিক, টাঙ্গাইল বাড়ি। হুম, টাঙ্গাইল। ফর্সা করে অ্যানাটমি রফিক। সেও প্রভুষ ছিল এক হলে, আমি যখন প্রভুষ ছিলাম সেও প্রভুষ ছিল আরেক হলে। হ্যাঁ, বলবা, এমনি বলবা যে আমরা তো প্রজেক্ট দিই, আমরা তো বিআরসি তে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের ফার্ম গেট এটা। তাই না? হ্যাঁ, তাহলে তো ভালো হইলো। হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম। ঠিক আছে। এভাবেই তাহলে ইয়া করবো আর কি। বলো, হ্যাঁ? এই যে জিনিসটা বুঝাই দিলাম, এটাই মুখ্য বিষয়, বুঝছো? এটা এভাবে ইন্ট্রোডিউস করাটা, হ্যাঁ? বলবা যে ম্যাডাম প্রজেক্ট সাবমিট করেন, আমরা তো প্রজেক্ট দিচ্ছি, বুঝছো? এটা আরেকটা। হ্যাঁ, 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 হুম, হুম। আর তোমাকে তো প্রজেক্ট ধরতেই হবে যে কোনো একটা, কারণ কন্ডিশন দিবে 1 বছরের মধ্যে ফান্ড ক্রিয়েট করলে তুমি করতে পারবা। হ্যাঁ, এই জন্য বলবা যে এগুলো সে জিজ্ঞেস করবে না, এটা সিএসআর এর ক্রাইটেরিয়া, যেদিন তোমার ইন্টারভিউ হবে আর কি। হুম, এই আর কি তুমি তাহলে। হুম, হুম, তা তো অবশ্যই। হুম, 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 তা তো অবশ্যই। না, আমি তো তোমাকে রিকমেন্ড করবোই। তুমি অ্যাডমিশন না নিলে তো আর কোনো ফান্ড পাচ্ছ না, এটা হচ্ছে বড় বিষয়। অ্যাডমিশনটা নিলেই তুমি হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এর এর আগেও তোমাকে সিএস স্যারের নাম্বার দিব, সিএস স্যারের সাথে কথা বলবা যে স্যার হ্যাঁ, হ্যাঁ। তাই রফিক স্যার বর্তমানে, আচ্ছা, হ্যাঁ, তাহলে তো আরো ভালো হইলো, বলবো যে স্যার। হুম, হুম। তাই না? তাই না? বাবা। হ্যাঁ, অনেক স্যার, অনেক তো ইয়া। এই গোয়া ওকে নিয়ে যান, গোয়া ওকে নিয়ে যান, আমি এখানে ক্লাস নিচ্ছি তো। হুম। হ্যাঁ, অসুবিধা নেই। হুম। হ্যাঁ, হ্যাঁ, শিওর, আমি জানি। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। এই তোমরা শুনতে পাচ্ছ? ছাত্ররা শুনতে পাচ্ছ? রেসপন্স করো। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আজকে তোমাদের এই যে নতুন চ্যাপ্টার, যেটা আরো অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে কোনো কথা বলবো না, নেক্সট ক্লাসে। হ্যাঁ, আজকে শর্ট ক্লাস নিয়ে আবার আমার ইউনিভার্সিটিতে যেতে হবে। হুম, যেহেতু টাইমটা 9:30 দিয়েছিলাম, তোমরা তো এ করতে পারলো না। স্ক্রিন শেয়ারিং এ দেখা যাচ্ছে কি না? স্ক্রিন শেয়ার, সোশ্যাল রিসার্চ, হ্যাঁ? তোমরা কি রিসার্চ কি এটা বলতে পারবা? দু একজন একজন বলো তো, রিসার্চ কি?
রিসার্চ বলতে পারো না? রিসার্চ শুনছো? প্রথম শব্দ শুনলা এটা? গবেষণা আর কি? হ্যাঁ, বলো। স্যার কোনো বিষয়ে বিশদ ভাবে বিশ্লেষণ করা, জানা, গবেষণা। এনিমোর ছেলেরা বলো একজন। স্যার সিস্টেমেটিক ইনভেস্টিগেশন কোন একটা বিষয়। ওকে, কেন রিসার্চ কেন করব বলো? স্যার কোনো একটা তথ্য স্যার অলরেডি সেটা মানে প্রতিষ্ঠিত আছে, এর উপরে নিজের মতামত বা নিজের কাজ করে যে এই মতামতগুলো প্রতিষ্ঠা করা হয়, ওইটাই তো মনে হয় স্যার রিসার্চ। অলরেডি প্রতিষ্ঠিত আছে একটা বিষয়, আর কেন প্রতিষ্ঠিত নাই সেগুলো কি আবিষ্কার করা যাবে না? জি জি স্যার, স্যার, যাবে স্যার, নতুন কোনো যাবে আবিষ্কার স্যার। করার প্রক্রিয়া বা সেটা স্যার অনুসন্ধান করার প্রক্রিয়া বুদ্ধিভিত্তিক ভাবে। এটাই তো ফান্ডামেন্টাল রিসার্চ। জি স্যার। হ্যাঁ, তারপরে তোমরা কি তোমাদের ইচ্ছা আছে গবেষণা করার? তোমাদের ইচ্ছা কি বলো? তোমরা কি গবেষণা করতে চাও? স্যার পোস্ট হারভেস্ট লস নিয়ে স্যার। পোস্ট হারভেস্ট লস প্রোডাকশনের না? জি স্যার। টেকনিক্যাল রিসার্চ। সোশ্যাল সায়েন্সের দিকে কেউ রিসার্চ করতে চাও, যেটা সমাজকে বা দেশকে জাতিকে মানে ডিরেক্টলি কোনো কিছু দিতে পারবা? যে সোশ্যাল ক্রাইসিস গুলো আছে, হ্যাঁ, গবেষণার তো অনেক প্রকার আছে। আমরা কি স্যার ওই সেক্টরে যাইতে পারবো স্যার? আমাদের তো টেকনিক্যাল রিলেটেড সব কাজ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই টেকনিক্যাল থাকলে সোশ্যাল সায়েন্সের দিকে যাওয়া যায় না, না? স্যার জানি না স্যার, এই জন্যই স্যার জানতে চাইলাম স্যার। না, যাওয়া যাবে। এখন তো মাল্টি ডিসিপ্লিনারি ইন্টারডিসিপ্লিনারি যুগ। তুমি শুধু মনোডিসিপ্লিন একটা টেকনিক্যাল সায়েন্স জানলা বাট অন্য কোনো কিছু জানলা না, তাহলে কিন্তু মার্কেটে তোমার ডিমান্ড থাকবে না। এখন টেকনিক্যাল সায়েন্সটা মানে সোশ্যাল সায়েন্সের সাথে ইন্টিগ্রেট করে তারপরে যদি তুমি প্রসিড হও, তাহলে সেটার সাস্টেনেবিলিটিটা অনেক বেশি এবং সেখানে মার্কেটে তোমার ডিমান্ড থাকবে। যে তুমি যে স্টাডিটা করছো এটার একটা সোশ্যাল ইমপ্লিকেশন আছে, হ্যাঁ, কি আছে, তাহলে সেটা খুবই ভালো হয়। আর জি স্যার। এখন হচ্ছে ইন্টারডিসিপ্লিনারির যুগ। ফর এক্সাম্পল, তুমি যখন পোস্ট হারভেস্ট নিয়ে কাজ করবা, এখন পোস্ট হারভেস্টের বেশিরভাগ পোস্ট হারভেস্টের লস দেখতে চাচ্ছ তুমি, ফর এক্সাম্পল, কিন্তু ওইখানে পোস্ট হারভেস্টে ইনভলভমেন্ট কাদের বেশি, পুরুষ না মহিলাদের? পুরুষদের পুরুষদের স্যার বেশি এখন স্যার। পর্যন্ত বেশি স্যার। পোস্ট হারভেস্ট বাংলাদেশের সিরিয়াল ক্রপস গুলোতে কি পুরুষের ইনভলভমেন্ট বেশি না মহিলাদের? স্যার পুরুষদের ইনভলভমেন্ট বেশি স্যার আমাদের কোথায় কি এলাকায় স্যার, ময়মনসিংহে স্যার। কি করে পুরুষটা পোস্ট হারভেস্টে বলো? স্যার পোস্ট হারভেস্টে মেয়েরা বেশি ইনভলভ থাকে বাংলাদেশে। আমি তো সেটাই জানি স্যার ধান বাংলাদেশে মারাই তো স্যার মূলত স্যার পুরুষরাই করে স্যার, এখন তো ওই যে মেশিনে করে, ওটা তো আর মহিলারা স্যার করে না স্যার, আমাদের পুরুষরাই গ্রামে তো করে। স্যার মহিলাদেরকে দেখি বেশি করতে। গ্রামে বেশিরভাগই যাদের মেশিন নাই, মেশিন ছাড়া, হ্যাঁ, জি স্যার। তারপরে ধান শুকানো থেকে শুরু করে মানে পরিষ্কার করা যেটাকে বলে যে ঝাড়া, তারপরে রিজার্ভ করা, হ্যাঁ, ধান সিদ্ধ করা, চালের জন্য প্রস্তুত করা, হ্যাঁ, খালি পুরুষরা ক্ষেত থেকে এনে কেটে রাখার পর হয়তো বা তারা মারাইটা করে দেয়। মারাইয়ের পরে কি কাজ নাই? হ্যাঁ, জি স্যার, লসের ওই হিসাবটা ওই যখন কাজগুলো হয়, স্যার মহিলা করে হ্যাঁ, স্যার। জি স্যার। লসের সাথে জড়িত পোস্ট হারভেস্টের অ্যাক্টিভিটিস গুলো বেশিরভাগই মহিলারা করে। সুতরাং এখানে একটা জেন্ডার ইস্যু কাজ করে, বুঝছো? জেন্ডার ইস্যুটা, হ্যাঁ, রিকগনিশন নাই, তারা কাজ করলেও লেবার হিসেবে তাদেরকে
মানে লেবার পে করা হচ্ছে না, একটা লস থেকে যাচ্ছে, এটা হিসাব করলে তো প্রোডাকশনের কস্ট আরো বেড়ে যাবে, তাই না, যদি মহিলাদেরকে পে করা হয়। হ্যাঁ, এখানে যে সোশ্যাল সায়েন্সের ইস্যুটা চলে আসবে, তুমি টেকনিক্যাল সায়েন্স নিয়ে কাজ করলেও এখানে একটা অবজেক্টিভ দিবলা যে মহিলারা কাজের ফলে এখানে তার কস্ট অফ প্রোডাকশন কতটা সেভ হচ্ছে, এটা বের করাও একটা সোশ্যাল সায়েন্সের বিষয়বস্তু হয়ে যেতে পারে। তুমি টেকনিক্যাল সায়েন্স নিয়ে কাজ করলেও এটা চলে আসবে। হ্যাঁ, টেকনিক্যাল ফর এক্সাম্পল ফুড, তোমরা যদি তোমাদের ফ্যাকাল্টিতে ফুড সিকিউরিটি, ফুড সেফটি বা ফুড নিউট্রিশনের একটা ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, তাই না, ফুডের, সেখানে যদি কোনো স্টুডেন্ট করে যে বাংলাদেশের মানে খাবার রান্নার কোয়ালিটির উপর বেস করে তার বডি নিউট্রিশনের গ্যাপটা, হ্যাঁ, কারণ অনেক মহিলারা জানে না খাবার কতটুকু সিদ্ধ করতে হবে, খাবার ওভার কুক হয়ে গেলে সেটাতে নিউট্রিশন থাকে না, বা সবজি সবজি প্রথম ধুয়ে তারপর ছুলতে হয় না, পিল করতে হয় তারপর রান্না করতে হয়, এটা অনেকে জানে না। এই বিষয়গুলো নিয়ে যদি কেউ রিসার্চ করে, এটা হচ্ছে টেকনিক্যাল রিসার্চ। বাট এটার পাশাপাশি এই যে নিউট্রিশন গ্যাপটা কতটুকু হলো, নিউট্রিশনের গ্যাপের ফলে তার ভালনারেবিলিটি কতটুকু হলো, এবং সে কেন জানে না যে রান্না কিভাবে করতে হয়, এই বিষয়গুলো তো সোশ্যাল সায়েন্সের বিষয় চলে আসবে। বুঝছো, দেখো টেকনিক্যাল সায়েন্সের সাথে সোশ্যাল সায়েন্সের অনেক রিলেশন আছে যদি ওভাবে চিন্তা করা হয় রিসার্চ করতে গেলে। যে আমাদের দেশে এখনো মহিলারাই রান্না করে, বাট বেশিরভাগ মহিলাই জানে না যে খাবারের পুষ্টির গুণ কিভাবে বজায় রাখতে হবে। শাক রান্না করে পানি ফেলে দেয়, তাই না, শাকের পানির মধ্যে সব তোমার নিউট্রিশন গুলো, পুষ্টিগুণ গুলো চলে যায়, তাহলে ওই শাক খাওয়ার তো লাভ নেই। গ্রামে দেখবে যে শাক সিদ্ধ করে পানি ফেলে দিচ্ছে। হ্যাঁ, শহরের গুলোতেও খাবার স্বাদ লাগবে, পানি ফেলে দিয়ে তারপর সেটা তুল দিয়ে ভাজে। হ্যাঁ, তাহলে তো পুষ্টিগুণ থাকলো না খাবারের। এইখানেও দেখো মানে কতটুকু মানে সায়েন্স সোশ্যাল সায়েন্সের সাথে কতটা ইন্টিগ্রেট করে কাজ করার সুযোগ আছে। এগুলো নিয়ে তোমরা কাজ করলে সেটাও অনেক ভালো হবে ভবিষ্যতে, এভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে তাহলে আমরা স্টাডি করব যে রিসার্চ কি, হ্যাঁ, সোশ্যাল রিসার্চ কি, অবজেক্টিভ অফ রিসার্চ, ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ, টাইপস অফ রিসার্চ, মেথড এন্ড টেকনিক্স অফ সোশ্যাল রিসার্চ, তারপরে হচ্ছে স্টেপস, বিভিন্ন সোশ্যাল রিসার্চের বিভিন্ন স্টেপস আছে, সেগুলোর মাধ্যমে আমরা স্টাডি করবো এই চ্যাপ্টারটা। এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তাই না, অ্যাসাইনমেন্ট করছো না? অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু তোমাদের এই যে এখানে যে স্টেপস অফ রিসার্চ, এই স্টেপস গুলো যদি অ্যাসাইনমেন্টে ফলো করো, তাহলে তোমাদের সামনে যখন থিসিস করবা তখন সেখানে আরো গুরুত্বপূর্ণ কাজ, মানে তোমাদের এটা খুব হেল্পফুল হবে যে তোমরা রিসার্চের বিভিন্ন স্টেপস প্রসেস গুলো অলরেডি জেনে গেছো। অ্যাসাইনমেন্টে এই স্টাইলটা ফলো করতে হবে এবার। অরিজিন অফ দা ওয়ার্ড, মানে রিসার্চের ওয়ার্ড মূলত এই যে ফ্রেঞ্চের একটা ওয়ার্ড, রিসার্চ থেকে আসছে। হ্যাঁ, এটার মিনিংটা এরকম হচ্ছে ট্রাভেল টু থ্রো অর সার্ভে, মানে সার্ভে বা জরিপে যাওয়ার মতো। হ্যাঁ, এমন একটা মানে সামনের দিকে তুমি যাচ্ছ, ট্রাভেল করছো, যেখানে তোমার সার্ভের মাধ্যমে তুমি কিছু ইনফরমেশন পেয়ে যাবা। হ্যাঁ, আর ইনফরমেশন পাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে নতুন নতুন তথ্যগুলোকে বিশ্লেষণ করে, হ্যাঁ, সিস্টেমেটিক ওয়েতে একটা কনক্লুডিং রিমার্কে আসা, বা একটা থিওরি ডেভেলপ করা, একটা কনক্রিট আইডিয়া ডেভেলপ করা, সেগুলোর মাধ্যমে কিন্তু রিসার্চ মানে পুনর সার্চ করা আর কি। আচ্ছা, রিসার্চের শব্দের মাধ্যমে বোঝা যায় যে রিসার্চ মানে এটা ভাবে একটা অজানা কোনো বিষয়বস্তুকে তুলে নিয়ে আসা নতুন করে। হ্যাঁ, নতুন করে আনতে হবে, তাহলে সেটা হবে মৌলিক গবেষণা। হ্যাঁ, বেসিক গবেষণা হবে, ফান্ডামেন্টাল গবেষণা হবে। মানে অলরেডি রিসার্চ হয়েছে সেটার উপর রিসার্চ করা যায়। হ্যাঁ, সেটা তোমার রিভিউ হিসেবে ট্রিট করা যায়। যেমন এই যে করোনা নিয়ে এখন গবেষণা হচ্ছে, এখন এই যে বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, এখানে কি ভ্যাকসিনের শেষ? কখনোই না। হ্যাঁ, ভ্যাকসিনের যেটা আমরা এখন নিচ্ছি এটা খুবই প্রাথমিক একটা স্টেজ। এখন এটা আমরা যারা নিচ্ছি এটা কতটুকু ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করলো, হ্যাঁ, এগুলো নিয়ে পরে আবার রিপোর্ট নেওয়া হবে। হ্যাঁ, আবার চেক করা হবে হেলথের কন্ডিশন কতটুকু ইমপ্রুভ হলো। হ্যাঁ, এটা আমরা যেটা নিচ্ছি বাংলাদেশে এটা 66%, হ্যাঁ, কার্যকর এরকম। সুতরাং ওই যে বাকি যাদের বডিতে তৈরি হবে না, কারণ কি, এইগুলো খুঁজে বের করে এটাকে ইমপ্রুভ করে দেখা যাবে একটা সময় 90% হবে। হ্যাঁ, 99% চলে আসবে, যেগুলো খুব ভালো ভ্যাকসিনের কোয়ালিটি। সুতরাং এটা এন্ডলেস প্রসেস, রিসার্চ এক জায়গায় শেষ হয় না।
আর এখন দেখো আমরা দুইটা ডোজ নিচ্ছি এবং কোনো আবার পরবর্তীতে আসতেছে যে একটা ডোজ নিলে হবে, যেটা জনসন এন্ড জনসন কোম্পানি যেটা ইয়া করেছে। আবার এমন সময় আসবে যে এটা মানে বয়স ভেদে কোনো ইয়া থাকবে না, এটা সার্বজনীন হয়ে যাবে সবার জন্যই, মানে একটা ডোজে চলে আসবে। হ্যাঁ, আর সেটার সাইড এফেক্টও কম থাকবে, সেটার ইমিউনিটি সিস্টেমকে আরো স্ট্রং করবে, এভাবে চলে আসবে। সুতরাং এটা এন্ডলেস প্রসেস, রিসার্চ হচ্ছে এন্ডলেস প্রসেস। এটা একজন একটা আবিষ্কার করছে এইটাই শেষ হয়ে গেছে গবেষণা, এই কথাটা একদমই ভুল। এবং কখনো এটা বলা যাবে না যে না একটা আবিষ্কার হয়েছে এটা এখানেই শেষ হয়ে গেছে। এই যে যারা নোবেল প্রাইজ পাচ্ছে, মনে করো কেমিস্ট্রিতে, ফিজিক্সে, বিভিন্ন সায়েন্সে, যে তারা এটা আবিষ্কার করে নোবেল প্রাইজ পাওয়ার পরে কি ওই গবেষণা বন্ধ হয়ে গেছে? কখনোই না। এবং সেটার পর আরো বেশি পরীক্ষা নিরীক্ষা, এটা অনগোয়িং প্রসেসে পৃথিবী যতদিন আছে প্রতিটা সায়েন্সই তার নিজস্ব ধারায় চলমান থাকবে এবং চলমান থেকে থেকে বিভিন্ন বিষয়গুলো উঠে আসবে। কারণ মানে বিজ্ঞানের কোনো জায়গায় শেষ নেই, গবেষণার কোনো জায়গায় শেষ নেই। হ্যাঁ, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, যারা আল্লাহ তাআলাকে ভালোভাবে জানে বুঝে। এখানে আল্লাহ তাআলার বড় একটা অস্তিত্বের প্রমাণ যে মানুষের ক্ষমতা খুবই লিমিটেশন। হ্যাঁ, মানে আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে। মানুষ যদি মনে করে যে না আমি এটা আবিষ্কার করে ফেলছি, আমি সব শেষ করে ফেলেছি, তারপরে আর কিছু নেই, হ্যাঁ, এটা হচ্ছে ভুল ধারণা। এখন দেখো যে মহাশূন্য নিয়ে কত কিছু গবেষণা হচ্ছে, হ্যাঁ, স্পেস নিয়ে, হ্যাঁ, বিশাল গবেষণা হচ্ছে। এই এরোনটিক্যাল ওয়ার্ল্ড নিয়ে বিশাল গবেষণা হচ্ছে। মানে পৃথিবীর মতো এখন দেখা যাচ্ছে শত শত গ্রহ আবিষ্কার হচ্ছে আরো। হ্যাঁ, হতেই থাকবে কন্টিনিউ। হ্যাঁ, এটার কোনো শেষ নেই। আর একটা সময় আমরা পড়তাম যে মহাশূন্যে শুধু পৃথিবী সহ 7টা গ্রহ বা উপগ্রহ আছে, এসব। হ্যাঁ, এগুলো ভুল ধারণা প্রমাণিত হবে, হাজার হাজার থাকবে, এক সময় দেখা যাবে। সুতরাং এটা একটা এন্ডলেস প্রসেস, অনগোয়িং প্রসেসে চলতে থাকে। এটা 1530-এর দিকে ফ্রান্সে প্রথম এই শব্দগুলো আবিষ্কার হয়। পরবর্তীতে এটাকে সায়েন্টিফিক ইনকোয়ারি কেউ বলেছে, মানে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে এটা রিভলিউশন ঘটেছে রিসার্চ শব্দটার। হ্যাঁ, তার মানে এটাকে দাঁড়ালো যে সিস্টেমেটিক ইনভেস্টিগেশন, হ্যাঁ, একটা স্টাডির কোনো ম্যাটেরিয়ালস বা কোনো সোর্সকে, কোনো কিছুকে এস্টাবলিশ করার জন্য, হ্যাঁ, নতুন একটা কনক্লুডিং রিমার্কস, যেটা অলরেডি তোমাদের বললাম, হ্যাঁ, সেটাকেই গবেষণা বলা হয়। আর এটা সিস্টেমেটিক ওয়েতে অবশ্যই যেতে হবে। প্রথম তোমাকে চিন্তা করতে হবে, রিসার্চের একটা প্রবলেম ঠিক করতে হবে, যে প্রবলেমটা কি, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম ছাড়া তো তুমি সামনে প্রসিড হতে পারবে না। গবেষণার মুখ্য বিষয় হচ্ছে সে তোমার ভিতরের যে কোয়ারি, তোমার মনের ভিতর যে প্রশ্ন আছে, সেই প্রশ্নকে সামনে একটা প্রবলেম হিসাবে দাঁড় করাইতে হবে, যে আমি এই বিষয়টা জানতে চাই। যেমন একজন বললো পোস্ট হারভেস্ট লস নিয়ে গবেষণা করবে, দ্যাট মিনস সে চিন্তা করেছে, তার মনের ভিতর একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে পোস্ট হারভেস্ট লস অনেক অনেক বেশি। সেটার জন্য যদি নতুন করে কোনো মেকানাইজেশনের টেকনিক আবিষ্কার করা যায়, তাহলে এই লসটা কমে আসলে ফার্মার্সদের জন্য ভালো হবে, দেশের ওভারঅল জিডিপিতে কন্ট্রিবিউট করা যাবে, তাই না? এই বিষয়গুলো তার মনের মধ্যে, যে বললো যে পোস্ট হারভেস্ট নিয়ে গবেষণা করবে। সুতরাং তোমাদেরকে প্রথমেই একটা প্রবলেম আইডেন্টিফাই তৈরি করতে হবে, বা টাইটেল সেট আপ করতে হবে, যে এই টাইটেল নিয়ে আমি কাজ করতে চাই। টাইটেল নিয়ে বা একটা প্রবলেম মনের ভিতর দাঁড় করাইলে তারপর এটার উপর বেস করে তোমাকে অবজেক্টিভ ঠিক করতে হবে, বা আমি এই রিসার্চের মাধ্যমে কি জানতে চাই, এইম অবজেক্টিভ সেট করতে হবে। এইমস বা অবজেক্টিভ গুলো যখন তুমি স্পেসিফিক করবা, তখন সেগুলোর উপর বেস করে তুমি হাইপোথিসিস বা বিভিন্ন অ্যাজাম্পশন তৈরি করবা, বা বিভিন্ন কোশ্চেন তৈরি করবা। হ্যাঁ, কোশ্চেন গুলো নিয়ে তারপর তুমি সিস্টেমেটিক ওয়েতে সেই কোশ্চেন গুলো কি ওপেন এন্ড হবে, নাকি স্ট্রাকচার্ড কোশ্চেন হবে, নাকি মানে বেশি ওপেন কোয়ালিটেটিভ হবে, নাকি কোয়ান্টিটিভ কোশ্চেন হবে, এই ধরনের অনেক অনেক বিষয় তোমাকে তখন প্রসিড হতে হবে। হ্যাঁ, যখন রিসার্চের একটা প্রবলেম তুমি ঠিক করবা। রিসার্চের অবজেক্টিভ হচ্ছে, এটা ডিপেন্ড করবে তুমি কোন ধরনের রিসার্চ করতে চাচ্ছ। হ্যাঁ, সেই জন্য রিসার্চের অবজেক্টিভ গুলো ওভাবে ঠিক করতে হবে। তোমার যেমন প্রথমে অবজেক্টিভই বলতেছে আমরা রিসার্চ কেন করব, যেটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে জগৎ আছে, আমরা যে ফিল্ডে আছি, যে একাডেমিক লাইনে আছি, সেটার সবকিছু জানার জন্য বিভিন্ন ভাবে আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে আমরা আমাদের নলেজকে এনরিচ করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদেরকে মানে গবেষণার একটা বড় একটা উদ্দেশ্য ফুলফিল হবে। যেমন টু গেইন ফ্যামিলিয়ারিটি উইথ দ্য ফেনোমেনা অর অ্যাচিভ নিউ ইনসাইটস ইনটু দা, হ্যাঁ, এই যে মানে তুমি যেখানে আছো আমাদের এই বস্তু জগৎ বা
এই পৃথিবী, এটার বিভিন্ন যে ঘটনা আছে, হ্যাঁ, এই ঘটনাগুলো থেকে আমরা কিভাবে একটা কনক্লুডিং একটা ইনসাইটস, নিউ ইনসাইটস এনরিচ করা যায়, সেটার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে, সেটা হতে পারে তোমার মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ হতে পারে, বিভিন্নভাবে এক্সপ্লোরেটরি রিসার্চ হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ইনোভেটিভ রিসার্চ হতে পারে। সেভাবে আমরা আমাদের নলেজের গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা রিসার্চ করে থাকি। এটা একটা অবজেক্ট। এটা যে কোনো পার্টিকুলার হতে পারে, সিচুয়েশন বেস হতে পারে গবেষণাগুলো। যেমন তোমরা তোমাদের যখন মাস্টার্স করবা তখন সুপারভাইজার সিলেক্ট করলে তোমাদের সুপারভাইজারে বলে দিবে যে তোমার রিসার্চের নেচারটা কি হবে, এটা ডিটারমিনান্টটা কি হবে, এবং তুমি কোন পারপাজে রিসার্চটা করবা, তোমার ইন্ডিকেটর গুলো কি হবে, যার মাধ্যমে সঠিকভাবে ডায়াগনোসিস করে তুমি রিসার্চের থিম গুলো করতে পারো। তারপর সেটার মাধ্যমে তোমার আমরা রিসার্চের উদ্দেশ্যে আমাদের বিভিন্ন হাইপোথেটিক্যাল রিলেশনশিপ খোঁজার চেষ্টা করি বিভিন্ন ভেরিয়েবলের মাধ্যমে। যেমন জেন্ডার একটা বড় ভেরিয়েবল, যেখানে মেল ফিমেল থাকে। যেমন গ্রামে একটু আগেই আমাদের আলোচনা হচ্ছিল যে আমি বলছি যে মহিলারা পোস্ট হারভেস্টে থাকে এবং পুরুষরা বেশি, কেউ বললা যে পুরুষরা পোস্ট হারভেস্টের সাথে বেশি ইনভলভ। এটা রিজিয়ন টু রিজিয়ন হয়তো বা ভেরি করে। বিভিন্ন এলাকায় পুরুষরা বেশি করে, কোনো এলাকায় মহিলারা কম করে। যেসব এলাকায় মহিলারা কম করে সেখানে হয়তো বা দেখা যাবে যে একটা রিলেশনশিপ কাজ করে, যে মহিলারা বাড়ির বাইরে গিয়ে এই প্রোডাকশনে কাজ করবে না, ধর্মীয় একটা ব্যাপার থাকে, পারিবারিক মূল্যবোধের একটা ব্যাপার থাকে, এই বিষয়গুলো তারা অ্যাড্রেস করে। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা মহিলারা কম করে, পুরুষরা পুরা সব কাজকর্মই করে। হ্যাঁ, এরকম হইতে পারে। সুতরাং এটা একটা হাইপোথিসিসের বিষয়। আমার একটা অ্যাজাম্পশন আছে, তোমার আরেকটা অ্যাজাম্পশন আছে, দুইটা অ্যাজাম্পশন কখনোই এক হবে না। এটাকে প্রমাণ করার জন্য তোমাকে তখন ফিল্ডে যেতে হবে, ডাটা কালেকশন করতে হবে, তখন এটাকে অ্যানালাইসিসের বিভিন্ন সফটওয়্যারে ফেলতে হবে। হ্যাঁ, বিভিন্নভাবে সফটওয়্যার আবিষ্কার হয়েছে, সেখানে কোরিলেশন, রিলেশন, রিগ্রেশন, রিলেশন, হ্যাঁ, এগুলোর বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল টেকনিক্স আছে। হ্যাঁ, সেই অ্যানালিটিক্যাল টেকনিকের মাধ্যমে সেগুলোকে প্রুভ করা যায়। এভাবে রিসার্চের বিষয়গুলো আমরা অ্যাড্রেস করে থাকি। হ্যাঁ, রিসার্চের ইম্পর্টেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আমরা রিসার্চ করি আমাদের নলেজকে এক্সপান্ড করার জন্য, নলেজের বিষয়টাকে ইনডেপথ করার জন্য, এক্সপান্ড করার মাধ্যমে আমরা রিসার্চের মাধ্যমে নতুন নতুন তথ্য পেয়ে থাকি, এবং সেটার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, হ্যাঁ, রাজনৈতিক জীবন বলো, সবকিছুতেই আমরা চেষ্টা করি এটার মাধ্যমে যেন কারণ পৃথিবী খুব সমাজ খুব ডাইনামিক্যালি এগিয়ে চলছে। সেই ডাইনামিকের সাথে আমাদেরকে তাল মিলাতে হলে অবশ্যই গবেষণা করতে হবে। হ্যাঁ, এক জায়গায় স্টেবল থাকা যাবে না, প্রত্যেকটা কিছু নিয়েই তো গবেষণা হচ্ছে। বিশেষ করে বেসিক সায়েন্স নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। সুতরাং সেটার পাশাপাশি আমাদের সোশ্যাল সায়েন্সেরও গবেষণাকে অব্যাহত রাখতে হবে। এখন টেকনোলজির ফলে আমাদের সমাজে অনেক ধরনের যে সাইড এফেক্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, টেকনোলজির সুফল কুফলের দিকটা আমি বলতেছি, যেমন এই যে মোবাইলের জন্য হেলথ হ্যাজার্ড, মোবাইল এডিকশন একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই এডিকশন গুলো কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়, হ্যাঁ, টেকনিক্যাল সায়েন্সের পাশাপাশি সোশ্যোলজিস্ট বা সোশ্যাল থিঙ্কার যারা আছে তাদেরকে চিন্তা করতে হবে যে না, হেলথের জন্য ঝুঁকি, রাতে বেশিক্ষণ মোবাইল ইউজ করা যাবে না, মোবাইলের অনেক সাইড এফেক্ট আছে শরীরের জন্য, চোখে, হেলথের জন্য তো আছেই, পাশাপাশি সামাজিক অন্যান্য বিষয়গুলো দেখো, ওপেন করে দেওয়ার জন্য যে রেপ বেড়ে গেছে, ধর্ষণ যেটা সেটা বেড়ে গেছে, ইন্টারনেটের অ্যাবিউজ যেটা আছে সেটা উঠতি বয়সী যারা আছে, টিনেজার্স যারা আছে, এইগুলো হেলথের উপর ইম্প্যাক্ট করতেছে। আবার একদিকে আবার ইনডাইরেক্টলি, ডিরেক্টলি অনেক ক্ষেত্রে সমাজের উপর ইম্প্যাক্ট করছে। হ্যাঁ, অনেক কিছুই মোবাইলের ইম্প্যাক্ট গুলো, যে ব্যাড ইম্প্যাক্ট গুলো সমাজে পড়ছে, সেগুলো কিভাবে মিনিমাইজ করা যায়। হ্যাঁ, একবারে দূর করা যাবে না, বাট সেটাকে কিভাবে কমিয়ে রাখা যায়, সেটা আইন প্রণয়ন হোক বা বিভিন্ন হোক। দেখো গভর্নমেন্ট ওই যে সোশ্যাল আইন, সোশ্যাল মিডিয়ার যে আইন আছে, হ্যাঁ, ইন্টারনেট অ্যাবিউজের যে আইন আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু ওই যে গ্রেফতারি পরোয়ানা জারি করে অনেক সময় দেখি। ব্লগে অনেক সময় অনেক লেখালেখি হয়, এই যে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি হয়, যে রামুতে বৌদ্ধ মন্দির পোড়ানো হইলো, পরে বৌদ্ধরা আবার মুসলমানদের উপর হামলা করলো। হ্যাঁ, অনেক অনেক বিষয় এগুলো, যে সোশ্যাল মিডিয়ার কুফল যেগুলো, সেগুলো কিন্তু অ্যাড্রেসের বিষয়। এগুলো
এই জন্যই সোশ্যাল রিসার্চ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ববোধের থেকে আমরা অনেকভাবে আমাদেরকে সামনের দিকে প্রসিড করতে পারি। এটা প্র্যাকটিক্যালি আমাদেরকে অনেক কিছু দেখাবে, সামাজিক চেঞ্জ সম্পর্কে, সামাজিক প্রোগ্রেস সম্পর্কে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা রিসার্চের বিষয়গুলো দেখে থেকে বিভিন্ন নতুন নতুন প্রবলেমকে কিভাবে হাইলাইট করতে হবে এবং প্রবলেমগুলোকে মিনিমাইজ বা সেখান থেকে ভালো কিছু বের করে নিয়ে আসার জন্য গবেষণা অবশ্যই ইম্পর্টেন্স আছে গবেষণার। আর বিভিন্ন কমার্শিয়াল ফার্মসে দেখবা যে রিসার্চের উইং থাকে। হ্যাঁ, বিভিন্ন কমার্শিয়াল ফার্মে রিসার্চের বিভিন্ন উইং থাকে, সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে গবেষণা করা হয় এবং গবেষণার মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে, ভলান্টারি প্রতিষ্ঠানকে আরো বেশি এনরিচ করে, রিচ করার মাধ্যমে গবেষণার বিষয়বস্তুকে এস্টাবলিশ করা হয় সেভাবে। এবং অনেক, যেমন বাংলাদেশের যেমন পরিসংখ্যান তথ্য ডিপার্টমেন্ট বলো বা গভর্নমেন্টের বিভিন্ন উইং আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রির মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট সাবমিট করা হয়, গবেষণা প্রকল্প সাবমিট করা হয় বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক ডেভেলপমেন্টের কাজে, সায়েন্স টেকনোলজি। ছাত্রদেরও দেখবা যে তোমরা মাস্টার্সে পড়ার সময় এনএসটি স্কলারশিপে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি যে স্কলারশিপ, সেটার মাধ্যমে তোমরা যে মাস্টার্সের যারা স্কলারশিপ পে করবা তারা বেশি একটা ভালো একটা ফান্ড পাবা। হ্যাঁ, 60-70 হাজার টাকা একটা ফান্ড দেয় মাস্টার্সে। এটা রেজাল্ট ভালো থাকতে হয়। হ্যাঁ, সিজিপিএ 3.5 থাকলে মানে এনশিওর করা যায় যে সে পাবেই। হ্যাঁ, কম থাকলে খুব তিন মিনিমাম অ্যাপ্লাই করা যায়, বাট যখন গ্রেড হয় কম্পিটিশনের কারণে 3.5 3.4 থাকলে তারা পেয়ে যায় এই গবেষণার অ্যামাউন্টটা মাস্টার্সে। সুতরাং রেজাল্টটা ভালো করার চেষ্টা করো, তাহলে দেখবা যে মাস্টার্সে ভালো একটা গবেষণা করতে পারবা, গবেষণার একটা ফান্ড পাবা। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে এখন থেকে প্রিপারেশন নিতে থাকে যে অনার্সের রেজাল্ট যেন 3.5 থাকে মিনিমাম। হ্যাঁ, এটা একটা বিষয়। এই জন্য গবেষণাগুলোর ইম্পর্টেন্স এটা সার্বজনীন। ওকে, নেক্সট ক্লাস থেকে আমরা আজকে আবার টাইপস নিয়ে আলোচনা করলে অনেকগুলো, সেগুলো ইয়াতে শেষ হবে না। আমাদের আগামী ক্লাসে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের এটা শেষ করে দেবো, টাইপস নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে স্টেপস গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, রিসার্চের স্টেপস বা প্রসেস যেগুলো আছে সেগুলো নিয়ে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের এটা শেষ করে দেব। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, ইম্পর্টেন্স পর্যন্ত। হ্যাঁ, অবজেক্টিভ, ইম্পর্টেন্স এবং সোশ্যাল রিসার্চ কি, সোশ্যাল রিসার্চ কি, এই বিষয়গুলো। এখন বলো, তোমাদের আর 2 মিনিট আছে, কেউ কোনো প্রশ্ন করতে চাও? আনমিউট করে প্রশ্ন করো কেউ। স্যার রিসার্চের যে এটা বললেন, এখনই স্যার আপনাদের যে রিসার্চ হয় ওখানে কি স্যার আমাদের নেওয়া যায় না স্যার? তোমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ো না? জি স্যার। সেকেন্ড ইয়ারে পড়ে এখন কেমনে কি, মানে তোমাদের তো সেকেন্ড ইয়ারে পড়ে তুমি বিভিন্ন স্যারদের সাথে দেখো, তোমার ফ্যাকাল্টির বিভিন্ন স্যাররা যদি ফিল্ড বেস রিসার্চ করে, হ্যাঁ, সেক্ষেত্রে দেখো এটা ডিপেন্ড করে মানে তোমরা কতটুকু সময় দিতে পারবা। আমরা মানে একদিনের ট্রিপে গেলে বিভিন্ন সময় আমাদের আন্ডার গ্রাজুয়েটের ছাত্রদের নিয়ে যাই। হ্যাঁ, ফিল্ডে ডাটা কালেকশনের জন্য আমাদের ফ্যাকাল্টিতে আমাদের ছাত্ররা তো তোমাদের সোশ্যাল মানে ওরা সোশ্যাল সায়েন্সের একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই। হ্যাঁ, আর মাস্টার্সে ওঠা পর্যন্ত অনেকগুলো কোর্স করে ফেলে সোশ্যাল সায়েন্সের, সেক্ষেত্রে। আর তোমাদের তো টেকনিক্যাল সায়েন্স, তোমাদের স্যাররা তোমাদেরকে যদি তোমাদের মানে সোশ্যাল সায়েন্স টেকনিক্যাল সায়েন্স রিলেটেড কোনো স্টাডি থাকে ফিল্ড লেভেলের, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল ইরিগেশনের ইম্প্যাক্ট কি প্রোডাকশনের ক্ষেত্রে, সরাসরি যদি ফিল্ডে নিয়ে যায় সেক্ষেত্রে হয়তো তোমাদেরকে অবশ্যই ইনভাইট করতেই পারে তোমাদের টিচাররা। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে টিচারদের প্রজেক্টের টাইটেল কি, হ্যাঁ, তারা কোন টপিকস নিয়ে রিসার্চ করছে এটার উপর বেস করে।
যেমন আমি আগামীকালই আমি হাওড়ে ভিজিটে যাব। এখন আমার রিসার্চের টাইটেল হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা, হ্যাঁ, হাওড়ের পিপুলদের ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের বলে হাওড়ের লোকজনের লাইভলিহুডের উপর কি ইম্প্যাক্ট করছে, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কারণে। আমি আমার মাস্টার্সের স্টুডেন্ট নিয়ে যাচ্ছি, আমার পিএইচডি স্টুডেন্ট নিয়ে কালকে যাব, হ্যাঁ, মোহনগঞ্জে। সুতরাং এটা ডিপেন্ড করবে টিচারের রিসার্চের টপিকস কি এবং সে তার পারপাসটা কি, সে কোন ধরনের রিসার্চার নিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করতে চায়, এটা ডিপেন্ড করবে তাদের উপর। এরকম তোমরা যখন মাস্টার্স করবা তোমাদের টিচাররা দেখবে তোমাদেরকে নিয়ে যাবে, হ্যাঁ, এরকম বিষয়টা। ওকে, আমরা নেক্সট ক্লাসে আরো ভালোভাবে টাইপস গুলো এবং রিসার্চের বিভিন্ন স্টেপস জানবো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো আরো ভালোভাবে লিখতে পারবো তোমরা। ওকে, আমাকে এখন ইউনিভার্সিটিতে যেতে হবে, যেমন মিটিং আছে একটা। ওকে, এই জন্য আমি 9:30টায় দিয়েছিলাম টাইম, বাট তোমাদের রিপ্রেজেন্টেটিভ আবার বললো যে তাহলে আমরা পরে করব। ওকে ওকে, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে, ভালো থাকো, থ্যাংক ইউ।